গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সবকিছুর আসর এক জায়গায়। আগামী 25শে বৈশাখ বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে গল্পের আড্ডা অরিজিনালসের বিশেষ নিবেদন তাঁর লেখা 3টে জনপ্রিয় ছোট গল্প। আজ গল্পের আড্ডা অরিজিনালসে আপনি শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প পোস্টমাস্টার। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। তিনি সব মিলিয়ে 13টি উপন্যাস, 38টি নাটক, 52টি কাব্যগ্রন্থ, 95টি ছোট গল্প ও প্রায় 2232টি গান রচনা করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনিই ছিলেন প্রথম বাঙালি হিসেবে নোবেল বিজয়ী। 1941 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্প পোস্টমাস্টার প্রথম প্রকাশিত হয় 1891 সালে। গল্পটি আমরা নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প সংকলন গল্পগুচ্ছ থেকে। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষা চলিত ভাষায় রূপান্তর করা হয়েছে। পোস্টমাস্টার গল্পটি নিয়ে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় 3 কন্যা নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। আজ 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিবসে তাঁকে গল্পের আড্ডা অরিজিনালসের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প পোস্টমাস্টার। প্রথম কাজ শুরু করার পরে উল্লাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটা খুবই ছোট, কাছে একটা নীল কুঠি আছে। তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস তৈরি করেছেন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয়, এই অজপাড়া গাঁয়ে এসে পোস্টমাস্টারেরও সেই অবস্থাই হয়েছে। একটা অন্ধকার 8চালা ঘরের মধ্যে তার অফিস। একটু দূরে একটা পানাপুকুর এবং তার চারধারে জঙ্গল। কুঠির গোমস্তা এবং বাকি যে সকল কর্মচারীরা আছে তাদের একদমই অবকাশ নেই এবং তারা ভদ্রলোকের সাথে মেশার মতো যোগ্যও নয়। তাছাড়া কলকাতার ছেলেরা ভালো করে মিশতে জানে না। অচেনা জায়গায় গেলে হয় উদ্ধত নয়তো অপ্রস্তুত হয়ে থাকে। এই কারণে এখানকার লোকের সাথে তার তেমন মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে কাজ বেশি নেই। মাঝে মাঝে 2-1টা কবিতা লেখার চেষ্টা করেন। তাতে এমন ভাব প্রকাশ করেন যে সারা দিন গাছের পাতার নড়াচড়া এবং আকাশের মেঘ দেখে জীবন খুব সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই ডালপালা সমেত সমস্ত গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি উঁচু বাড়ি আকাশের মেঘকে চোখের আড়াল করে দেয়, তাহলে এই আদমরা ভদ্র সন্তানটি আবার নতুন জীবন লাভ করতে পারে। পোস্টমাস্টারের মাইনে খুবই সামান্য। নিজে রান্না করে খেতে হয় এবং গ্রামের একটি মা বাপ মরা অনাথ মেয়ে তার কাজকর্ম করে দেয়। বিনিময়ে 4টে খেতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13।
বিয়ের তেমন সম্ভাবনা দেখা যায় না। সন্ধেবেলা যখন গ্রামের গোয়াল ঘর থেকে ধোঁয়া কুণ্ডলী পাখি উঠত, ঝোপে ঝোপে ঝিঁঝি পোকা ডাকত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে জোরে জোরে গান জুড়ে দিত, যখন অন্ধকার উঠোনে একা বসে গাছের নড়াচড়া দেখলে কবির মনেও একটু ভয় লাগতো, তখন ঘরের কোণে একটা মিটমিটে প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দরজার কাছে বসে এই ডাকের জন্য অপেক্ষা করত, কিন্তু এক ডাকেই ঘরে আসতো না। বলতো, কি গো বাবু, কেন ডাকছো? তুই কি করছিস? এখনই উনুন ধরাতে যেতে হবে রান্নাঘরের। তোর রান্নাঘরের কাজ পরে করবি, এখন একবার তামাকটা সেজে দে তো। কিছুক্ষণ পরে দুটো গাল ফুলিয়ে কলকেতে ফুঁ দিতে দিতে রতন এলো। হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার হঠাৎ জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কিছু মনে পড়ে, কিছু পড়ে না। মায়ের চেয়ে বাবা তাকে বেশি ভালোবাসত। বাবাকে তার অল্প অল্প মনে আছে। কাজ করে বাবা সন্ধেবেলায় ঘরে ফিরত। তারই মধ্যে হঠাৎ দু একটা সন্ধে তার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে। এই কথা বলতে বলতে রতন ক্রমে পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর বসে পড়ত। মনে পড়ত তার একটা ছোট ভাই ছিল। অনেক দিন আগে বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ বানিয়ে মিছিমিছি মাছ ধরার খেলা খেলেছিল। অনেক বড় ঘটনার চেয়ে সেই কথাটা তার মনে বেশি জেগে উঠত। এই রকম কথাবার্তায় মাঝে মাঝে অনেক রাত হয়ে যেত। তখন আলসেমির জন্য পোস্টমাস্টারের আর রাতের রান্না করতে ইচ্ছে করত না। সকালের বাসি খাবার থাকতো এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে কয়েকটা রুটি সেঁকে আনত। তাতেই দুজনের রাতের খাওয়া হয়ে যেত। একদিন সন্ধেবেলায় সেই বড় আটচালা ঘরের কোণে অফিসের কাঠের চৌকির ওপর বসে পোস্টমাস্টারও নিজের বাড়ির কথা বলতেন। ছোট ভাই, মা এবং দিদির কথা। বিদেশে একা ঘরে বসে যাদের জন্য তার মন ব্যথায় ভরে উঠত, তাদের কথা। যেসব কথা সব সময় মনে আসে, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যা কোনো মতেই বলা যায় না। সেই কথা একটি অল্প বয়সী অশিক্ষিতা মেয়েকে বলতে একটুও বেমানান লাগতো না। অবশেষে এমন হলো, মেয়েটি কথা বলার সময় তার ঘরের লোকদের মা, দিদি, দাদা বলে চিরপরিচিতের ন্যায় উল্লেখ করত। এমনকি তার ছোট মনে মেয়েটি তাদের কাল্পনিক ছবিও এঁকে নিয়েছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দুপুরে হালকা গরম মিষ্টি বাতাস দিচ্ছিল। রোদে ভেজা ঘাস এবং গাছপালা থেকে একটা গন্ধ বেরোচ্ছিল। মনে হচ্ছিল
যেন ক্লান্ত পৃথিবীর গরম নিঃশ্বাস গায়ের উপরে এসে লাগছে। আর কোথাকার এক নাছোড়বান্দা পাখি তার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করছিল। পোস্টমাস্টারের হাতে কোনো কাজ ছিল না। সেদিনের বৃষ্টিতে ভেজা মসৃণ চকচকে গাছের পাতার ঢেউ এবং পরাজিত বর্ষায় ভেঙে যাওয়া অবশিষ্ট রোদে ঝলমলে স্তূপাকার মেঘ সত্যি দেখবার মতন ছিল। পোস্টমাস্টার তাই দেখছিলেন এবং ভাবছিলেন, এই সময় কাছে যদি নিতান্ত আপন কেউ থাকত, মনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকা কোনো স্নেহময় মানুষের মূর্তি। ক্রমে মনে হতে লাগলো সেই পাখি ওই কথাই বারবার বলছে এবং এই জনহীন দুপুরের গাছের পাতার মর্মর ধ্বনির অর্থ খানিকটা ওই রকম। কেউ বিশ্বাস করে না আর জানতেও পারে না, কিন্তু ছোট গ্রামের সামান্য মাইনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ দুপুরে লম্বা ছুটির দিনে এমনই একটা ভাবের উদয় হয়ে থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা গাছের তলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। মনিবের কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি ছুটে এলো এবং হাঁপাতে হাঁপাতে বলল, ডাকছেন দাদাবাবু? হ্যাঁ শোন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে স্বরে অ স্বরে আ করলেন এবং এইভাবে অল্প দিনেই রতনের যুক্তাক্ষর শেখা সম্পূর্ণ হলো। শ্রাবণ মাসে বৃষ্টির আর শেষ নেই। খাল বিল নালা জলে ভরে উঠল। দিন রাত ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় বন্ধ। নৌকো করে হাটে যেতে হয়। একদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো রোজকার ডাক শুনতে না পেয়ে নিজের বই খাতা নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকল। দেখল পোস্টমাস্টার তার বিছানায় শুয়ে আছেন। বিশ্রাম করছেন মনে করে খুব চুপি সারে আবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল রতন। হঠাৎ শুনল, রতন। দাদাবাবু ঘুমোচ্ছিলেন? শরীরটা ভালো বোধ হচ্ছে না রে, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগাক্রান্ত শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছে করে। গরম কপালে শাখা পড়া নরম হাতের স্পর্শ মনে পড়ে। এই ঘোর বিদেশে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে মা ও দিদি পাশে বসে আছেন, এই কথা মনে করতে ইচ্ছে করে। এবং এক্ষেত্রে প্রবাসীর মনের ইচ্ছা পূরণ হলো। বালিকা রতন আর বালিকা থাকলো না। সেই মুহূর্তেই
সে মায়ের স্থান অধিকার করে বসল। ডাক্তার ডেকে আনলো, সময় মতন ওষুধ খাওয়ালো, সারা রাত মাথার পাশে জেগে রইল, নিজে পথ্য রান্না করে দিল এবং বারবার জিজ্ঞেস করলো, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো লাগছে কি? রতন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবি? দিচ্ছি দাদাবাবু, দিচ্ছি। অনেক দিন পরে পোস্টমাস্টার দুর্বল শরীরে বিছানা ছেড়ে উঠলেন। মনে মনে ঠিক করলেন, আর নয়, এখান থেকে কোনো মতে বদলি হতে হবে। তার খারাপ শরীরের কথা উল্লেখ করে তখনই কলকাতায় কর্তৃপক্ষের কাছে বদলির জন্য দরখাস্ত করলেন তিনি। রোগের সেবা করা থেকে মুক্তি পেয়ে রতন দরজার বাইরে আবার তার নিজের স্থানে ফিরে গেল, কিন্তু আগের মতন আর তার ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে আছেন অথবা বিছানায় শুয়ে আছেন। রতন যখন ডাকের আশায় বসে থাকে, তিনি তখন অধীর আগ্রহে তার দরখাস্তের উত্তরের অপেক্ষা করেন। বালিকা দরজার বাইরে বসে হাজার বার করে তার পুরনো পড়া পড়ল, পাছে যেদিন হঠাৎ ডাক পড়বে সেদিন তার যুক্তাক্ষর সব গোলমাল হয়ে যায়, এই তার একটা ভয় ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধেবেলায় রতনের ডাক পড়ল। উদ্বিগ্ন হৃদয়ে ঘরের মধ্যে ঢুকে সে বলল, দাদাবাবু, আমাকে ডাকছিলে? রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না। পোস্টমাস্টার নিজেই তাকে বললেন তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত মঞ্জুর হয়নি, তাই তিনি কাজে ইস্তফা দিয়ে বাড়ি যাচ্ছেন। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো এবং এক জায়গায় ঘরের পুরনো চাল ভেদ করে একটি মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি গড়তে গেল। অন্য দিনের মতো তেমন তাড়াতাড়ি হলো না। মনে হয় মাঝে মাঝে তার মাথায় অনেক ভাবনা এসেছিল। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে পর বালিকা তাঁকে জিজ্ঞাসা করল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো দরকার মনে করলেন না তিনি। সারা রাত স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাসির কণ্ঠস্বর বাজতে লাগলো। সে কি করে হবে? ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক তোলা আছে।
কলকাতার অভ্যাস মতন তিনি তোলা জলে স্নান করতেন। কখন তিনি যাবেন সে কথা বালিকা কি কারণে যেন জিজ্ঞাসা করতে পারেনি। পাছে ভোরবেলা বেরানো দরকার হয়, এই জন্য রতন তত রাতে নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল। স্নান শেষ হলে রতনের ডাক পড়ল। রতন চুপি সারে ঘরে ঢুকল আর আদেশের অপেক্ষায় একবার নীরবে মনিবের মুখের দিকে চাইল। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব। তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলো যে অত্যন্ত স্নেহের এবং দয়াদ্র হৃদয় থেকে বেরিয়েছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নারীর হৃদয় কে বুঝবে? রতন অনেক দিন প্রভুর অনেক বকুনি নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সহ্য করতে পারল না। একেবারে কান্নায় ভেঙে পড়ে বলল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই নে। পোস্টমাস্টার রতনের এই রকম ব্যবহার কখনো দেখেননি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার এলো। তাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার যাওয়ার জন্য প্রস্তুত হলেন। যাওয়ার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি। আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচা বাদে তার মাইনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে তা বের করলেন। তখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। এই বলে এক দৌড়ে সেখান থেকে সে পালিয়ে গেল। আগের পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মুটের মাথায় নীল ও সাদা রেখায় আঁকা টিনের বাক্স চাপিয়ে ধীরে ধীরে নৌকোর দিকে চললেন। যখন নৌকোয় উঠলেন আর নৌকো ছেড়ে দিল, বর্ষায় ভরা নদী অশ্রু জলের মতো চারদিকে ঢেউ খেলিয়ে ছলছল করতে লাগলো। তখন বুকের মধ্যে একটা কষ্ট অনুভব করতে লাগলেন। একটা সামান্য গ্রামের মেয়ের করুণ মুখ যেন এক বিশ্বব্যাপী বড় অব্যক্ত কষ্টের ব্যথা প্রকাশ করতে লাগলো। একবার খুব ইচ্ছে হলো ফিরে যাই, পৃথিবীর কোল থেকে ছিটকে পড়া সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি, কিন্তু ততক্ষণে পালে বাতাস লেগেছে। বর্ষার স্রোত খুব জোরে বইছে। গ্রাম ছাড়িয়ে নদীর ধারের শ্মশান দেখা যাচ্ছে, আর নদীর জলে ভেসে যাওয়া পথিকের উদাস মনে এই সত্যিটা জেগে উঠল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে গিয়ে কি লাভ? পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হলো না।
সে সেই পোস্ট অফিস ঘরের চারদিকে কেবল চোখের জলে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বোধহয় তার মনে ক্ষীণ আশা জেগেছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেই বাঁধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না রতন। হায় বোকা মানুষের মন, ভুল কিছুতেই ঘোচে না। যুক্তির কথা অনেক দেরিতে মাথায় ঢোকে। জোরালো প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে দু হাতে জড়িয়ে বুকের ভিতরে প্রাণপণে ধরে রাখা যায়। অবশেষে একদিন সব নাড়ি কেটে হৃদয়ের রক্ত চুষে সে পালিয়ে যায়। তখন জ্ঞান ফেরে, আর দ্বিতীয় ভুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প পোস্টমাস্টার। গল্প পাঠে অনির্বাণ, গল্পের সূত্রধার গার্গী ঘোষ, পোস্টমাস্টার ঋষভ, রতন শর্মিষ্ঠা মণ্ডল, পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়, টেকনিক্যাল হেড শুভজিৎ রায়, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ, কন্টেন্ট হেড ঋষভ, প্রজেক্ট মেন্টর এবং শর্মিষ্ঠা মণ্ডলের শব্দগ্রহণে গার্গী ঘোষ, সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প পোস্টমাস্টার। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি। হ্যাপি লিসেনিং।